গতকাল যেটা হলো যে সিরিজের আগের প্রেস কনফারেন্সে লিটন দাস হুট করে বোমা ফাটালেন। সে নির্বাচন প্রসেস নিয়ে প্রশ্ন তুলেছেন। তো প্রথমেই জানতে চাবো আসলে লিটন যেভাবে বলেছেন একটা সিরিজ শুরুর আগে, এটা কতটুকু মানে অধিনায়ক হিসাবে পারফেক্ট হয়েছে তার এই স্টাইলটা? শুধু লিটন না, দেখেন আমাদের অনেক অধিনায়কই তারা এই মিডিয়ার সামনে এসে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। সেটা তামিম ইকবাল বলেন কিংবা লিটন দাস বলেন কিংবা আরও অনেকেই বিভিন্ন সময় তারা অনেক বেফাঁস মন্তব্য করেন। লিটন দাস যেটা বলেছেন সেটাকে আবার প্রধান নির্বাচক ডিফেন্ডও করেছেন যে বাংলাদেশের দল নির্বাচনের যে কাঠামো, বাংলাদেশের দল নির্বাচন করা হচ্ছে নির্বাচক প্যানেল, সেখানে এখন আছেন দুইজন শুধুমাত্র, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর তার সঙ্গে আরেকজন নির্বাচক হিসেবে যোগ দিয়েছেন হাসিবুল হোসেন শান্ত। 3 নম্বর জায়গাটা ফাঁকা। হ্যাঁ, কিন্তু অন্য অনেক দেশে দেখা যায় যে অধিনায়ক, কোচ তারাও সিলেকশন প্যানেলের পার্ট থাকেন, তারা একত্রে মিলে মানে আলোচনা করে দলটা গঠন করেন। এখন প্রধান নির্বাচকও বলেছেন যে সব কথা ক্যাপ্টেনের শুনতে তারা বাধ্য না, আর ক্যাপ্টেনও বলতে পারেন যে তোমার দেওয়া দল নিয়ে খেলতেও সবসময় বাধ্য না, কারণ এন্ড অফ দ্য ডে দলের হারা জিতার রেজাল্টের ইম্প্যাক্ট ক্যাপ্টেনকেই ক্যারি করতে হয়। দুই পক্ষেরই যুক্তি আছে, কিন্তু লিটন যাকে নিয়ে এত মানে উঠে পড়ে লাগলেন প্রধান নির্বাচকের প্রতি, সেই শামীম হোসেন পাটোয়ারি, আমার আসলে তার পারফরমেন্সটা নেই, মানে আমার কাছে যেটা মনে হয় যে শামীমের মতো একজন আন্ডার পারফর্মার, যার লাস্ট 7টা ম্যাচে 2টা 30 অডস রানের ইনিংস এবং সেইগুলা 120 150 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে T20 টিমে নাম্বার 5 নাম্বার 6, ওই জায়গায় উই এক্সপেক্ট সামওয়ান টু স্কোর রান আ বিট ফাস্টার। তো সেই জায়গায় আর বাকি 5টা ইনিংসে তার রান হচ্ছে 3টা 1 আর 2টা 0। এরকম একজন আন্ডার পারফর্মকে যখন দল থেকে বাদ দেওয়া হয়, তাকে নিয়ে ক্যাপ্টেন কেন মানে এত মানে আর্গুমেন্টে চলে যাবেন এগেনস্ট চিফ সিলেক্টর? আমার কাছে বরং এই জিনিসটাই অনেক বেশি আমাকে অবাক করেছে যে এরকম একজন আন্ডার পারফর্মার তো শামীম একা না, দলে আরও কয়েকজন আন্ডার পারফর্মার আছে। আর ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো টিমের এগেনস্টে সিরিজে আপনি একজনকে সুযোগ দিবেন কিংবা কোনো একটা পজিশনের কাউকে মানে একটু ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আপনি যাচাই বাছাই করে দেখবেন না, তোকে আপনি অন্য কারো সঙ্গে দেখবেন। তো এই জিনিসটাই আসলে মানে কখন কোন ফাইটটা পিক করা দরকার আমার মনে হয় লিটন সেটা বুঝতে পারছেন না। এভাবে ব্লাস্ট হওয়াটা, তো এটা তো আপনি সরল দৃষ্টিতে হয়তো বললেন বা ব্যাখ্যা দিলেন, কিন্তু আপনার কি মানে ভিতরের কোনো কিছু মনে হয় কিনা যে আসলে আমার কাছে মনে হয় যে আউট এটা তো ব্লাস্ট হওয়া? আসলে T20 ওয়ার্ল্ড কাপের আগে লিটনের লাস্ট হোম অ্যাসাইনমেন্ট, এরপরে ওয়ার্ল্ড কাপ, তারপরে তার সাথে যে অফারটা ছিল যে T20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত লিটনকে ক্যাপ্টেন রাখা, তো এরপর তিনি নিজেও টিমে ক্যাপ্টেন থাকতে চাচ্ছেন না বা এই জন্যই শেষ বেলায় এসে ফুঁসে উঠেছেন। আচ্ছা, আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে মাহিদুল অঙ্কনের ব্যাপারে একটু বলতে চাই। শামীমকে ড্রপ করে আসলে মাহিদুলকে নেওয়া হয়েছে, যার আসলে এই ফরম্যাটে পারফরমেন্সও খুব ভালো না। যেদিন তিনি সুযোগ পেলেন সেদিনও একটা ম্যাচ খেলতে ছিলেন, সেখানেও তিনি ফেল করেছেন। তো আলটিমেটলি মানে আলোচনাটা যেহেতু শামীমকে নিয়ে, শামীমের বদলে যাকে সুযোগ দেওয়া হলো তিনিও কিন্তু এই ফরম্যাটে খুব একটা পারফেক্ট না। মানে এই নির্বাচন প্রসেস, তাহলে তো মানে প্রশ্নটা হচ্ছে এই নির্বাচন যে বাংলাদেশের প্লেয়ারদের T20 অ্যাভারেজ এবং T20 পারফরমেন্স আপনি কাউকেই খুব ওভারওয়েলমিংলি ভালো করতে দেখতে পারবেন না, অ্যাপার্ট ফ্রম 1 or 2 এট দি টপ, মানে তানজিব হাসান, তামিম, পারভেজ হোসেন ইমন বাদে আপনি কারোরই পারফরমেন্স খুব একটা ভালো না এই বছরের ম্যাচগুলোর স্কোর কার্ডের দিকে যদি আপনি দেখেন। তো এখন মাহিদুল হোসেন অঙ্কন যে ইনিংসটা খারাপ করেছেন, যেটা বলছে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন রাইজিং স্টার্স এশিয়া কাপে, ওই ইনিংসের আগে কিন্তু দলে ওনার নাম চলে এসছে। হ্যাঁ, সো এটা একটা কোইন্সিডেন্টাল ব্যাপার। আর আরেকটা জিনিস দেখতে হবে রবি, অঙ্কন বিপিএলে 5 সিজনে কোন টিমের হয়ে সবচেয়ে বেশি খেলেছেন? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হ্যাঁ, তো এইটার একটা ব্যাপার কিন্তু ন্যাশনাল টিমে আমরা খুব মানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতি প্লেয়ারদের প্রতি এক ধরনের একটা বায়াসনেস কাজ করছে টিমের একটা সেক্টরের মধ্যে। তো এইটারই একটা প্রতিফলন আমার ধারণা লিটন এই কারণেও আরেকটু বেশি ক্ষিপ্ত।